কোথাও কি শব্দ হলো? ভুলই শুনেছি হয়তোবা। শব্দ কোথা থেকে হবে? স্তব্ধতারও রাজনীতি আছে। আমাদের সকলেরই ভয়াবহতার সমবেত ছায়ায় ঢেকেছে পথ। সে পথে তুমিও নেমে এলে। ইউক্রেন থেকে রামপুরহাট, আফগানিস্তান থেকে নাইজেরিয়া, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, মানচিত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দু, বিচ্ছিন্নতা, রক্ত, অন্যায়, হাহাকার, এর মধ্যেই স্তব্ধতাও। আমাদের এসপিসি ক্রাফট ঐকান্তিক এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে রইল সামান্য প্রতিবাদ। কারণ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোথাও তো প্রতিবাদ থাকে, নিরুচ্চার হলেও সে প্রতিবাদ থাকেই। হিংসার বিরুদ্ধে রইল প্রতিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে রইল প্রতিবাদ। আজও রবীন্দ্রনাথ, এখনো সময়ের ক্ষতচিহ্ন মুছে নিতে গেলে তিনিই তো আশ্রয়। কোনো আর্তশব্দের চিৎকারে নয়, তিনি তো আমাদের শান্ত প্রলেপের মলমের মতো অবলম্বন। ইতিহাস, রক্ত, দর্শন, শান্তি, ক্লেদ, সুন্দর সব কিছুকেই এক বুকে ধরবার প্রবল সামর্থ্য নিয়ে যখন এগিয়ে আসেন রবীন্দ্রনাথ, তখন তিনি হয়ে ওঠেন একসঙ্গে সমস্তের প্রকাশ। সেই রবীন্দ্রনাথকে যখন চিনিয়ে দেন আরেক কবি, আরেক ক্রান্তদর্শী কবি, যেন উত্তাল সমুদ্রের সামনে তিনি একটি বাতিঘর, আমাদের প্রাণের প্রদীপ তিনিই জ্বালিয়ে তোলেন। তিনি শঙ্খ ঘোষ। রবীন্দ্রনাথের গানের কালানুক্রমিক সূচি, একের পর এক নাটকের প্রেক্ষাপট বিশ্লেষণ, সমস্ত কবিতার শব্দগুচ্ছকে অন্ধের স্পর্শের মতো চিনিয়ে দেন তিনি শঙ্খ ঘোষ। চারপাশের এই বিপন্নতার মধ্যে একবার তদ্গতভাবে লক্ষ্য করা দরকার রবীন্দ্রনাথ কি করতে চেয়েছিলেন, জাতীয় জীবনের স্মৃতির মধ্যে কিভাবে জড়িয়ে নিয়েছিলেন তাঁর সৃষ্টিকে। তাই আগামী 90 মিনিট শঙ্খ ঘোষের রচনার অংশ থেকে চয়ন করা হয়েছে এখানে রবীন্দ্রনাথ প্রসঙ্গে তার অনুভব, তার মূল্যায়ন। পাঠ করবেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের গানে শ্রী প্রবুদ্ধ রাহা, পিয়ানোয় প্রাচ্য এবং পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গতিতে ডক্টর সৌমিত্র সেনগুপ্ত। শুরু করছি এক সন্ধানী যাত্রাপথ। তোমার কোনো মিথ্যা নেই, তোমার কোনো সত্য নেই। শুভমস্তু। তোমার কোনো বন্ধু নেই, তোমার কোনো বৃত্তি নেই, কেবল বন্ধন। তোমার কোনো ভিত্তি নেই, তোমার কোনো শীর্ষ নেই, কেবল তক্ষক। তোমার কোনো নৌকো নেই, তোমার কোনো বৈঠা নেই, কেবল ব্যাপ্তি। তোমার কোনো উৎস নেই, তোমার কোনো খান্তি নেই, কেবল ছন্দ। তোমার শুধু জাগরণ, শুধু উত্থাপন, কেবল উদ্ভিদ। তোমার শুধু পান্না আর শুধু বিচ্ছুরণ, কেবল শক্তি।
তোমার কোনো মিথ্যা নেই, তোমার কোনো সত্য নেই, কেবল দংশন। তোমার কোনো ভিত্তি নেই, তোমার কোনো শীর্ষ নেই, কেবল তক্ষক। তোমার কোনো বন্ধু নেই, তোমার কোনো বৃত্তি নেই, কেবল বন্ধন। তোমার কোনো দৃষ্টি নেই, তোমার কোনো শ্রুতি নেই, কেবল সত্তা। গ্রিক নাট্যকার সোফোক্লেসের একটি নাটকে নির্বাসিত নায়ক ইডিপাসের সঙ্গে গ্রাম জনতার কথা চলছিল এই রকম। প্রথমে ওই অঝোর ঝর্ণা থেকে শুদ্ধ অঞ্জলিতে নিয়ে এসো পূর্ণ জল, নিপুণ শিল্পীদের তৈরি পাত্রগুলিকে সাজিয়ে দাও মেষ শাবকের রোমে, উষার দিকে মুখ রেখে জলের অঞ্জলি দাও 3 বার, নিঃশেষ করো শেষ পাত্রটিকে, ভরে নাও জলে আর মধুতে। তারপর 2 হাতে 27টি জলপাই পল্লব রেখে প্রার্থনা করো, প্রার্থনা করো করুণাময়ী বলে যাদের ডাকি আমরা, তারা যেন করুণা বশে আমাদের রক্ষা করেন। শুনে আমাদের মনে পড়তে পারে খুবই ভিন্ন ধরনের আরেক নাটকের প্রসঙ্গ। কলোনাসে ইডিপাস থেকে অনেক দূরের ব্যাপার রবীন্দ্রনাথের শারদোৎসব নাটকটি। যেমন শম্ভুমিত্র একসময় বিজ্ঞাপন করতেন রাজা অয়দিপাস, ওদিকে রবীন্দ্রনাথের নাটক রাজা, দুটি অন্ধকারের নাটক নামে। কিন্তু প্রায় যেন অনুরূপ সব স্পন্দে বলতে থাকেন ছদ্মবেশী সম্রাট এই নাটকে শারদোৎসবে, ওই কাশবন থেকে কাশ তুলে নিয়ে এসো, আঁচল ভরে ধানের মঞ্জুরি আনতে হবে, আর তোমরা আজ শিউলি ফুলের মালা গেঁথে ওইখানে ফেলে রেখে গেছো, সেগুলো নিয়ে এসো। এবার অর্ঘ্য সাজানো যাক। একবার পূর্ব আকাশে দাঁড়িয়ে বেদমন্ত্র পড়ে নি। এবার সকলে মিলে তোমাদের শারদোৎসবের আবহন গানটি গাইতে গাইতে বনপথ প্রদক্ষিণ করে এসো। ঠাকুরদা, তুমি গানটি ধরিয়ে দাও, তোমাদের উৎসবের গানে বনলক্ষ্মীদের জাগিয়ে দিতে হবে। আমরা নিশ্চয় মনে রাখছি যে এই অংশ দুটির প্রভেদও বড় সামান্য নয়। ভয়ঙ্করী পাতাল দেবী ইউম্যানাসদেরকে প্রীত করবার আয়োজন আর শ্রীময়ী এই প্রাকৃতিক সত্তার অর্চনা এক নিঃশ্বাসে তুলনীয় হতে পারে না। তাহলেও অনেকটা যেন সমীপবর্তী এই 2 আবাহন ভঙ্গি, আর এ ভঙ্গি আমাদের মনে করিয়ে দেয় নাটকের অন্তঃস্থিত অন্য এক কাঠামোর কথা। কলোনাসে ইডিপাসকে বলা হয়েছে প্রায় যেন এক ধর্ম কবিতা। ভালোবাসায়, ক্ষমায়, এমনকি নিসর্গ সৌন্দর্যের উত্তেজনায় এর মধ্যে প্রকাশ পেতে থাকে মানব ভাগ্যের অদৃশ্য দিগ্বলয়। সেই অর্থে শারদোৎসব কি নয় এক রকমের ধর্মাচার? কোনো আনুষ্ঠানিক আচার ধর্ম নয়, তবু এর সমস্ত গড়নটার মধ্যেই থেকে যায় যেন এক ব্রতগানের বিন্যাস। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা। অমল ধবল পালে লেগেছে
কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায়, সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে। পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন, ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে। বাল্মীকি প্রতিভা থেকে শুরু হয়েছিল নাটকে গানে সম্পৃক্ত করার অভ্যাস। এর লক্ষ্য ছিল গানের সূত্রে নাট্যের মালা হয়ে ওঠা। কিন্তু গানের মধ্যে কিভাবে নাটক ধরবেন রবীন্দ্রনাথ? গান তার কাছে লোকাতীতকে স্পর্শ করবার উপায়। গানের স্পন্দন যে আবেগ জন্মিয়ে দেয়, সে কোনো সাংসারিক ঘটনামূলক আবেগ নয়। বিশেষত প্রাচ্য প্রতীচ্য সঙ্গীত চর্চায় এই একটি বড় ভিন্নতা লক্ষ্য করেন তিনি। ইউরোপের সঙ্গীত প্রকাণ্ড এবং প্রবল এবং বিচিত্র মানুষের বিজয়রথের উপর থেকে বেজে উঠেছে, কিন্তু কোনো একটা বিশেষ উদ্দীপনা, যেমন যুদ্ধের সময় সৈনিকদের মনকে রণোৎসাহে উত্তেজিত করা, আমাদের সঙ্গীতের ব্যবহারে দেখা যায় না। আলাপচারী প্রসঙ্গে আইনস্টাইনকে তিনি জানিয়েছিলেন যে আমাদের গান অনেক লিরিক্যাল, কিন্তু ইউরোপীয় গান যেন মহাকাব্যিক ব্যাপকতা নিয়ে ভরে ওঠে, যেন গথিক তার গড়ন। রমরলাকে যদিও তিনি বলেছেন বিটোফেন আর বাখ আমার প্রিয়, তাহলেও সন্দিগ্ধ এই প্রশ্ন তুলছেন পরের মুহূর্তে, কোনো কোনো আবেগকে রূপ দেবার চেষ্টা হয় পশ্চিমী সঙ্গীতে। সেটা কি ভালো? সঙ্গীতেরও কি উচিত নয় আবেগকে লক্ষ্য হিসেবে না রেখে উপাদান হিসেবেই গণ্য করা? বস্তুত অনির্দেশ্যতার মধ্যেও পশ্চিমী সঙ্গীত কলায় আবেগপুঞ্জের এমন প্রতিঘাত চলতে থাকে যে তার মধ্যেই গড়ে ওঠে অন্তর্লীন এক নাট্যদেহ। বিটোফেনের নবম সিম্ফনি যখন অন্তিম চলনে সহসা উত্তাল কণ্ঠস্বরে বিস্ফারিত হয়ে পড়ে, বলে ওঠে, আর এ বিষাদ নয়, এসো আমরা স্বর মেলাই আনন্দের ধ্বনিতে। আমাদের মতো অদীক্ষিত শ্রোতাও তখন তার তুমুল আলোড়ন খানিকটা টের পায়।
আমরাও অনেকটা ধরতে পারি কেন জর্জ টমসন এই কোরাল সিম্ফনির সঙ্গে উল্লেখ করতে চান শেলের মুক্ত প্রমিথিউসের প্রসঙ্গ। কিভাবে এর পটভূমিতে দেখতে পান ফরাসি বিপ্লবের আগুন, অথবা উদ্গীর্ণ এই কণ্ঠস্বরের আগেও এর যন্ত্রঝঙ্কারের মধ্যে কেমনভাবে আনন্দ বিষাদের চকিত মন্থন চলছিল নাটক, তার একটা পরিচয় ধরা আছে ওয়াগনারের অন্তর্দর্শী বিশ্লেষণে। এই চারটি পৃথক চলনের সঙ্গে অনায়াসে তিনি সমান্তরাল সাজিয়ে দেখান গয়েটের নাটকের বিভিন্ন ভিন্ন অংশ। দেখিয়ে দেন কোথায় নবম সিম্ফনি আর ফাউস্ট হয়ে উঠছে সদৃশ্য, যেন একই নাটক। এই প্রবল নাটক ভারতীয় সঙ্গীতের অন্তঃশীল পরিচয় নয়। হয়তো সেই উপলব্ধি থেকে রবীন্দ্রনাথ অল্প বয়সে ইউরোপীয় কণ্ঠসঙ্গীত শুনে কিছু বা কৌতুক বোধ করেছেন। ম্যাডাম নিলসনের গানকে তার মনে হয়েছিল পাখির অনুকরণ করবার হাস্যজনক চেষ্টা মাত্র। কেননা গান আর অভিনয় তো আর এক জিনিস নয়। অভিনয়কে যদি গানের সঙ্গে মিলিত করে তবে গানের বিশুদ্ধ শক্তিকে আচ্ছন্ন করিয়ে দেওয়া হয়। আমার নয়ন তবু নয়নে নিবিড় ছায়ায় মনের কথার কুসুম কোরক খোঁজে, সেথায় কখনো অগম গোপন গহন মায়ায় পথ হারাইল ও যে আমার নয়ন। আতুর দিঠিতে সুধায় সে নীরবে রে, নিভৃত বাণীর সন্ধান নাই যে রে, অজানার মাঝে অবুঝের মতো ফেরে অশ্রুধারায় মজে আমার নয়ন। আমার হৃদয়ে যে কথা লুকানো তারা ভাষণ ফেলে কভু ছায়া, তোমার হৃদয় তলে দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম আসন, সে তোমারে কিছু বলে তোমার হৃদয় তলে, তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে বাতাসে বাতাসে ব্যথা দিয়ে
আকাশে বাতাসে ব্যথা দিয়ে মোর পেতে বাসি কি আশায় ভাষা দেয় আকাশেতে, সে কি কেহ নাহি বোঝে আমার নয়ন। জীবন স্মৃতিতে একটা পুরনো কাহিনীর উল্লেখ করেছিলেন রবীন্দ্রনাথ, সেটা মনে পড়ে গেল আমার, নিজে নিজেই একটু হেসে নিলাম। ছাত্র বয়সে উনি যখন লন্ডনে, ইংরেজ এক সম্ভ্রান্ত মহিলা ওকে নিমন্ত্রণ করেছিলেন তার বাড়িতে। মহিলাটির এক বান্ধবী ছিলেন ভারতবর্ষের একজন বড় ইংরেজ কর্মচারীর বিধবা স্ত্রী। সেই ভদ্রলোকের স্মৃতিতে রচিত একটি বিলাপ সঙ্গীত গাইবার জন্য ডাকা হয়েছিল রবীন্দ্রনাথকে। যে গাড়িতে উনি পৌঁছলেন ওখানে, সেটা এতই দেরি করলো যে খাওয়া দাওয়ার সময় তখন পেরিয়ে গেছে। লেমনেড বা ওই জাতীয় কিছু একটা খেয়ে নিয়ে সারাদিনের উপসী খুঁতকাতর ছেলেটিকে রাত কাটাতে হলো একটি সরাইখানায়। শীতের মাঝামাঝি সময় কাঁপতে কাঁপতে হাজির হতে হলো মহিলাটির নিবাসে। সেখানে সবাই মিলে তাকে নিয়ে গেল সিঁড়ির শেষ ধাপে। সামনে বন্ধ দরজা, ভিতরে মহিলাটি প্রস্তুত। আঙুল দিয়ে দরজাটি দেখিয়ে বলা হলো, ওই ঘরে উনি আছেন, গাও। তবে কিনা আমার শিল্পী বন্ধুদের সিঁড়ির চূড়ায় উঠে গাইতে হয়নি, বন্ধ দরজার সামনেও নয়। দেবুসি, রাভেল আর বরডিন খোলা দরজার পথ দিয়েই পৌঁছতে পারছিলেন কবির ঘরে। এই ব্যাপারটা নিয়ে অনেক সময় ওকে ঠাট্টা করবার লোভ হতো। বলতে ইচ্ছে হতো যে তরুণ ভারতীয় ছাত্রটি না বুঝে সুঝে বেশ ভালোই প্রতিশোধ নিয়ে নিলেন। ফরাসি সঙ্গীতকার দুজনের চেয়ে রুশ বোরোডিন বরং রবীন্দ্রনাথের কাছে কম দুর্বোধ্য এবং কম জটিল মনে হয়েছিল। মনে পড়ছে উনি লিখেছিলেন, আমার এই কথা মনে হয় যে ইউরোপের গান এবং আমাদের গানের মহল যেন ভিন্ন। ঠিক এক দরজা দিয়া হৃদয়ের একই মহলে যেন তাহারা প্রবেশ করে না। আমাদের পশ্চিমী সঙ্গীত ওর কাছে যতটা জড়ানো আর বিন্যাসবিহীন লেগেছিল, প্রথমবার ওর মুখে বাংলা গান শুনে আমারও মনে হয়েছিল ঠিক ততটাই অসহ্য, একঘেয়ে। এর থেকে বোঝা যাবে যে যতটা ভাবা যায় সঙ্গীতের ভাষা ঠিক ততটা সর্বজনীন নয়। পরে কিন্তু আমি বাংলা গানের বেশ ভক্তই হয়ে পড়ি। দেবুসি বা রাভেন বা বরডিন এরা কেউই অবশ্য আর্জেন্টিনার সঙ্গীত শিল্পী নন। এই সবই নেহাত আমদানি করা গীতিপণ্য। কিন্তু আর্জেন্টিনাতে প্রস্তুত এর সমতুল্য কি আর আমি শোনাতে পারতাম? কিছুই না, স্থানীয় লোকগীতি। রিকার্ডোকে ধরা হলো তার গিটার শুদ্ধ। বলা যায় এইবার রবীন্দ্রনাথকে পরিবেশন করা গেল শতকরা 100% জাতীয় খাবার। না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে, না বুঝে ওগো কে আছে চাহিয়া শূন্য পথ পানে, কাহারো জীবনে নাহি সুখ, কাহারো পরানো জলে, না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে, না বুঝে।
পড়নি কাহার নয়নের ভাষা, বোঝনি কাহার মরমের আশা, পড়নি কাহার নয়নের ভাষা, বোঝনি কাহার মরমের আশা, দেখনি ফিরে কার ব্যাকুল প্রাণের সাধক এসেছ দোলে, ওগো কে আছে চাহিয়া শূন্য পথ পানে, কাহারো জীবনে নাহি সুখ, কাহারো পরানো জলে না বুঝে, কারে তুমি ভাসালে আখি জলে না বুঝে। গীতবিতান যখন প্রথম ছাপা হয়েছিল ১৩৩৮ সালে, তখন তার চেহারা ছিল আজকের গীতবিতান থেকে একেবারেই ভিন্ন। প্রেম, পূজা, প্রকৃতির যে সহজ শ্রেণীকরণে অভ্যস্ত আমরা আজ, তার কোনো ইশারা ছিল না প্রথম সেই সংস্করণে। সেখানে গানগুলি ধরা ছিল যতদূর সম্ভব গ্রন্থানুক্রমে। বাল্মীকি প্রতিবারও আগে লেখা যেসব গান গ্রহণযোগ্য বলে ভেবেছিলেন রবীন্দ্রনাথ, তার আশ্রয় ছিল কৈশোরক বিভাগে। আর তারপর থেকে গানগুলিকে পাই ভিন্ন ভিন্ন বইয়ের নামে কাল পরম্পরায়। এর ফলে প্রতিটি গানের বিষয়ে আমাদের কৌতূহল তৃপ্ত হতো না যদিও, তবু এক একটি গুচ্ছ বিষয়ে সময়ের খানিকটা ধারণা পাওয়া যেত নিশ্চয়। কিন্তু গীতবিতানের সেই চেহারা আজ আর নেই। তাই প্রভাত কুমার সংকলিত এই কালানুক্রমিক সূচি আজ দ্বিগুণ মূল্যবান। ১৩৭৬ সালে ৩২০টি গানের তালিকা তৈরি করেছিলেন ইনি একটা পরীক্ষা হিসেবে। সেইটিকে বলা হচ্ছে এ বইয়ের প্রথম সংস্করণ। আর এই দ্বিতীয় সংস্করণে অর্থাৎ ১৩৮০ সালে যেটি প্রকাশিত হয়, আমরা পাব প্রায় ১০০০টি গানের বিবরণ। ১৩১৯ সালে ইউরোপ যাত্রার আগে পর্যন্ত যেসব গান লিখেছিলেন রবীন্দ্রনাথ, এ হল তারই এক বিবৃত সূচি। যিনি জানতে চান কোন গান কোন বইতে ছাপা হয়েছিল প্রথম, কখন ছাপা হয়েছিল পত্রিকায়, রচনায় বা কবে, এই তালিকা থেকে তিনি তার যথাসম্ভব নির্দেশ পাবেন। এই তালিকাগুলি থেকে জানা যাবে গানগুলির পাঠ কখনো পাল্টেছে কিনা, পরে জানা যাবে এর সুর, স্বরলিপি অথবা স্বরলিপিকারদের খবর। এই সূচি থেকে গীতানুরাগীরা দেখতে পাবেন কিভাবে এক একটি মাঘোৎসব উপলক্ষে এক একগুচ্ছ গান বাঁধছেন কবি, অথবা অন্য কোনো পারিবারিক অনুষ্ঠান কিভাবে তার রচনার যোগ্য ভূমিকা তৈরি করছে, কিভাবে ইন্দিরা দেবীর ভাষায় দার্জিলিং বেড়াতে গিয়ে এক ঝাঁক গান নিয়ে এলেন তিনি, অথবা শিলাইদহ থেকে হয়তো আরেক ঝাঁক। এই সূচির পাতা উল্টে যে কোনো সময় কেউ জেনে নিতে পারেন যে স্ত্রীর মৃত্যুর পর তিনি লিখছিলেন, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। কলেজে ছাত্র সম্মিলনীর ইস্টার উৎসবে তৈরি করছেন তবু পারিনে সঁপিতে প্রাণ, অথবা কোনো শিশুর অন্নপ্রাশনে বলছেন ওগো নবীন অতিথি। এই সূচি থেকে অনায়াসে আমরা জেনে নিতে পারি এই তথ্য যে নবীনচন্দ্রকে তাঁর রানাঘাটের বাড়িতে বসে রবীন্দ্রনাথ শোনাচ্ছিলেন সদ্যরচিত এসো এসো ফিরে এসো, অথবা রাজনারায়ণ বসুর মেয়ের বিয়েতে রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন স্বামী বিবেকানন্দ, তখনও অবশ্য নরেন্দ্রনাথ, জগতেরও পুরোহিত তুমি, কিংবা এরকম আরও কয়েকটি গান। একটি কবিতা থেকে আরেক কবিতায় পৌঁছতে রবীন্দ্রনাথ যে পথ অতিক্রম করে যান, তার অনেকটা ইতিহাস এখন আমাদের জানা আছে। এইবার এই সূচির দিকে লক্ষ্য রেখে আমাদের পক্ষে সহজ হতে পারবে গানগুলির মধ্যে দিয়েও রবীন্দ্রনাথের সেই যাবার পথ চিনে নেওয়া। তাই কেবল গীতানুরাগীদের নয়, এই সূচি সংকলন প্রয়োজন হবে রবীন্দ্রনাথকে যারা বুঝতে চান তাদের সবারই।
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেম কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একই, সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একই, ঘর ভরা মোর শূন্যতারি বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। মায়াকভস্কি একদিন মস্কোর দিকে চলেছেন ট্রেনে। কামরায় ছিলেন অন্য এক তরুণী। কিছু যে খারাপ লোক নন তিনি, সে কথা বোঝাবার জন্য তরুণীটিকে বলেন, আমি তো মানুষ না, আমি এক ট্রাউজার পরা মেঘ। কিন্তু কথাটা বলেই তার চমক লাগলো, চেতনার মধ্যে বিঁধে রইল ওই ট্রাউজার পরা মেঘ কথাটা।
বুঝতে পারলেন কোনো কবিতার সৃষ্টি হতে চলেছে শব্দগুলির মধ্য দিয়ে। কিন্তু মেয়েটি কি ব্যবহার করে ফেলবে, এটা নষ্ট করে ফেলবে? পরের আধ ঘন্টা জুড়ে সেই উদ্বেগ নিয়েই তিনি আলাপ করতে লাগলেন তার সঙ্গে, আর বুঝে নিলেন যে সে একেবারেই লক্ষ্য করেনি ওই সম্ভাবনাময় শব্দগুচ্ছ। এর প্রায় 2 বছর পর লেখা হলো মায়াকভস্কির দীর্ঘ সেই প্রসিদ্ধ কবিতা ট্রাউজার পরা মেঘ। এই প্রসঙ্গটা উত্থাপনের একটা কারণ আছে। শঙ্কু ঘোষ লিখছেন, ঘটনার সঙ্গে কবিতার যোগ অনেক সময় মাত্র এইটুকু, কোনো একটি মুহূর্তকে বা বিষয়কে স্পর্শকের মতো ছুঁয়ে দিয়ে অনেক দূরে চলে যায় কবিতা, ঘটনাবৃত্তকে ছাড়িয়ে। আর তখন কেবলমাত্র সেই ঘটনার গণ্ডিতে রেখে কবিতাকে বোঝা যায় না কিছুই। সানাই বইতে রবীন্দ্রনাথ যে লিখেছিলেন, ওগো আমার প্রাণের কর্ণধার, দিকে দিকে ঢেউ জাগালো লীলার পারাবার, তার সূচনা যে ছিল রচনাটির বেশ কয়েক মাস আগে কোনো এক তরুণীরই সান্নিধ্যে ছুটিতে পাওয়া একদিনে শুরু হয়েছিল এর, হে তরুণী তুমিই আমার ছুটির কর্ণধার হিসেবে। সেই কথাটা তথ্য হিসেবে আকর্ষণের হলেও কবিতাটির কাছে পৌঁছতে তা কি খুব সাহায্য করে আমাদের? প্যারিসের এক বৃদ্ধ দোকানির সামনে দাঁড়িয়ে রিলকের মনে হঠাৎ উঠে এসেছিল কয়েকটি শব্দ, অনির্বচনীয়ের এই শুরু। এই আবেগ থেকে দেখা দেবে কবির অরফিউসের প্রতি সনেট গুচ্ছের সুদূর সূত্রপাত, কিন্তু ওই দোকানির সঙ্গে কোনো যোগ থাকবে না আর। দাঙ্গার তাড়ায় আহত একটি মানুষ ঝাঁপিয়ে পড়ল জলে। আক্রমণকারীরা ঢিল ছুটছে তাকে অমানসিকভাবে, জল থেকে মাথা তুলতে পারছে না সে। এই দৃশ্যের অভিজ্ঞতা ছিল বিষ্ণুদের জল দাও কবিতার পিছনে। কিন্তু কবিতাটি শুধু এই ঘটনার অনুবাদ মাত্র নয়, কবিতা পড়ার সময় এই কথাটা আমাদের মনেই রাখতে হয় যে সৃষ্টিকালীন মুহূর্তের সঙ্গে সৃষ্টির যোগ সম্পর্কটা ঠিক সরল চালে সাজানো নেই। ঘটনার যথাযথ প্রতিফলন হিসেবেই বুঝে নেওয়া যায় না সব শিল্পকে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে, সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে, নূতন ভুবন নূতন দুলোকে, মোদের মিলিত নয়নে নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের
বনের মেলা আকাশ কুসুম চয়নে। বাহির আকাশে মেঘ ঘিরে আসে, এলো সব তারা ঢাকিতে। হারানো সে আলো আসন বিছালো, শুধু দুজনের আখিতে আখিতে আখিতে। ভাষাহারা মম বিজন রোদনা, প্রকাশের লাগি করেছে সাধনা। চিরজীবনের বাণীর বেদনা, মিটিল দোহার নয়নে নয়নে নয়নে। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এই বইটির আলোচনা করতে গিয়ে অনেক দিন আগে সুশোভন সরকার লিখেছিলেন যে চোখ ধাঁধানো সত্য আবিষ্কারের জন্য কোনো তথ্য প্রমাণের দরকার হয় না নীরদ চৌধুরীর। তাঁর সেই পুরনো প্রবণতা আজও অব্যাহত। সেই প্রবণতাতেই আজ রবীন্দ্রনাথের এক দ্বিধাবিভক্ত রূপ দেখাবার লক্ষ্য নিয়ে লেখা হয়েছে আত্মঘাতী বাঙালির দ্বিতীয় খণ্ড, আত্মঘাতী রবীন্দ্রনাথ। কিন্তু এই বইয়েরও হবে এক দ্বিতীয় খণ্ড। সম্ভবত সেইখানেই থাকবে তার আত্মঘাতের যথার্থ পরিচয়। অন্তত বাঙালি তাকে কিভাবে জীবনব্যাপী দুঃখের সহিত জড়িত করিয়া রাখিয়াছিল তার কোনো বিবরণ এই বইতে নেই। আছে কেবল এই ইশারাটুকু যে তার সমস্ত দুঃখের মূল কারণ হলো অযোগ্য স্বজাতির প্রতি আসক্তি, অহৈতুকী মোহ। আর সেই জন্য আমাদের এই অজানা ভারতীয়টির এতই রাগ হয় যে রবীন্দ্রনাথ বিষয়ে তিনি বলে বসতে পারেন, বাঙালির কাছে কাব্যের অর্ঘ্য না দিয়া তিনি যদি ম্যান ইটার হইয়া বাঙালির রুধির পান করিতে পারিতেন, তা হইলেও সেটা তাহার কাছে আনন্দ মদিরাধারা পানের মতো হইত। শঙ্খপ্রবর আরো লিখছেন, নীরদ চৌধুরী এটা ঠিকই লক্ষ্য করেন যে গোরার উচ্চারণের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ তার নিজের অনেক কথা বলে নিয়েছিলেন। পরিণত বয়সেও যে বইটি 52 পড়েছেন নীরদবাবু, এ কথা তিনি লিখেছেন তার বই বাঙালি জীবনের রমণী গ্রন্থে। সেই গোরার একটি লাইন নিশ্চয়ই তিনি ভুলেননি, যেখানে হারানবাবুকে বলছিল গোরা, মিথ্যা পাপ, মিথ্যা নিন্দা আরো পাপ, এবং স্বজাতির মিথ্যা নিন্দার মতো পাপ অল্পই আছে। রবীন্দ্রনাথ জানতেন যে তার এই হতভাগ্য দেশের অনেক অপূর্ণতা, অনেক গ্লানি, অনেক স্খলন জমে আছে অনেক দিন ধরে। কিন্তু সেই সঙ্গে তার গোরার মতো তিনি এও জানতেন যে সকল দেশের সকল সমাজেই ত্রুটি ও অপূর্ণতা আছে, কিন্তু দেশের লোক স্বজাতির প্রতি ভালোবাসার টানে যতক্ষণ এক থাকে ততক্ষণ পর্যন্ত তার বিষ কাটিয়ে চলতে পারে। সেই এক হবার সাধনাকে, নিজের আত্মকে দেশের আত্মর মধ্যে প্রসারিত করে দেবার সেই দ্বন্দ্বাঘাতময় বিরতিহীন আয়োজনকে কারো যদি আত্মঘাতী স্বভাব বলে মনে হয়, তবে তিনি আত্মকে দেখেন নিছকে এক খণ্ডিত সংকীর্ণ ব্যক্তির সীমার মধ্যে। তাই ব্যক্তি জীবনের তুচ্ছাতি তুচ্ছ অকারণ প্রাধান্য পায় তার চিন্তায়। আজ নিশ্চয়ই আমাদের
ভাববার সময় হয়েছে যে সমগ্র থেকে আত্মকে এইভাবে ছিন্ন করে দেখার যে বড় সংকট, বড় আত্মঘাত আর কিছুই নয়, কিছুই নেই। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু নব দুরাশায় আগে চলে যায়, নব নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। অশেষ বাসনা লয়ে ভাঙা বল, অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায়ে ভাঙা ফল, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সাঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধোখানি ভালোবাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। একই সঙ্গে নানা শিল্প চর্চা করেন যাঁরা, তারা কি তাদের সেই বিচিত্র শিল্পরূপের মধ্যে একই মনকে প্রকাশ করেন, নাকি মনের ভিন্ন ভিন্ন বিরোধী দিকের প্রকাশ সেটা? মিকেলেঞ্জেলোর বহুমুখী শিল্পকীর্তির বিষয়ে ভাবতে গিয়ে রোমারোলাকে বলতে হয়েছিল এর কেন্দ্রীয় ঐক্যের কথা। নটি মিউজকে যেমন একসময় ভাবা হতো মিউজিকের মতো মহত্তর এক শিল্পের ভিন্ন ভিন্ন রূপ মাত্র, তেমনি এক সামগ্রিকতার দিক থেকে দেখা যায় এই শিল্পীর
ভিন্ন কাজ, সেখানে খুঁজে পাওয়া যায় এক ডিজাইন। সমস্ত শিল্পের অন্তর্গত মৌলিক যে ডিজাইনটির কথা মিকেলেঞ্জেলো নিজেই বলতেন তার বন্ধু ভিত্তোরিয়া কলোনাকে। এটা অবশ্য ঠিক যে সেই ডিজাইন সত্ত্বেও কখনো কখনো একই হাতে দুই স্বতন্ত্র সৃষ্টির মধ্যে আপাত বিরোধের কিছু চিহ্ন উঠে ফুটে। অন্তত সিমন দ্য বোভার দেখিয়েছেন কিভাবে এই বিরাট মানুষ তার বার্ধক্যে পৌঁছে কবিতায় আর চিঠিপত্রে বলছেন নিরাশাময় এক আঁধার জগতের কথা, আর ঠিক সেই সময় গড়ে তুলছেন রোম শহরে সেন্ট পিটারের মহিমোজ্জ্বল আলোকিত এক চূড়া। রবীন্দ্রনাথের বিষয়ে কি ভাবব আমরা? বিচিত্রতার শিল্প সৃষ্টির মধ্যে মূলগত এক ঐক্যই বড় নাকি বিরোধ? একমাত্র ছবির জগতের ব্যতিক্রমের কথা ছেড়ে দিলে এতদিন আমরা ধরে নিতে অভ্যস্ত ছিলাম যে নানা রবীন্দ্রনাথের মধ্য দিয়ে সরল একটি সূত্র দেখতে পাওয়া যায় স্পষ্টই। একই মনোভাবের ভিন্ন ভিন্ন রূপ জেগে ওঠে তার ভিন্ন ভিন্ন শিল্পে। কিন্তু এই অভ্যাসের বিরুদ্ধে প্রশ্ন তোলেন আবু সঈদ আইয়ুব। সাহস করে বলেন তিনি, সঙ্গীতকার রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ, নাট্যকার রবীন্দ্রনাথ, কথা সাহিত্যিক রবীন্দ্রনাথ, চিত্রকর রবীন্দ্রনাথ, প্রবন্ধ লেখক ও ভাষণকার রবীন্দ্রনাথের ভাবনা বেদনা ঠিক একই ছাঁচে ঢালাই করা নয়। এইসব ভিন্ন ভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে ন্যূনাধিক ভিন্ন ভিন্ন রবীন্দ্রনাথকে আমরা পাই। তাদের মধ্যে আত্মীয়তা আছে, কিন্তু তাদাত্ম্য অর্থাৎ আইডেন্টিটি নেই। গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই। রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই। গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই। সকল বাসনা চিত্তে এলো ফিরে, নিবিড় আধার ঘনালো বাহিরে। প্রদীপ কোটি নিভৃত অন্তরে জ্বলিতেছে গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই। অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হলো সমাজ
চপল চঞ্চল লহরী লীলা পারাবারে অবসান নীরব মন্ত্রে হৃদয় মাঝে শান্তি 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 বাজে নীরব মন্ত্রে হৃদয় মাঝে শান্তি 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 বাজে অরূপ কান্তি নিরখে অন্তরে মুদিত লোচনে চাই গভীর রজনী নামিল হৃদয়ে আর কোলাহল কবিতা হয়ে উঠতে চায় গানের মতো ছোট সরল নির্ভার, কখনো কখনো এমনকি সুরে বসাবার যোগ্য। রবীন্দ্রনাথের কবিতার ইতিহাসে এমন মুহূর্ত আমরা দেখতে পাবো দুবার। আবার উল্টো দিক থেকে যদি লক্ষ্য করি তার গানের ইতিহাস, আমরা দেখব যে তার গানও এগিয়ে যেতে চায় কবিতার দিকে। সুরবিহীনভাবেও সে সম্পূর্ণ হয়ে উঠতে চায় শব্দে, ছন্দে, প্রতিমায়। এই দুয়ের মধ্যে যে কোনো বিরোধ আছে তা অবশ্য নয়। রবীন্দ্রনাথ খুঁজে নিতে চেয়েছিলেন এমন এক বিন্দু যেখানে এসে এই দুই শিল্পরূপ একটা মিলনের সামঞ্জস্য পায়, যেখানে কবিতার ভিতরে থাকে সুরের খেলা আর গান হয়ে ওঠে কবিতাময়। 20 বছর বয়সের সঙ্গীত ও কবিতা প্রবন্ধে লিখেছিলেন তিনি, কবিতা আর গানে কোনো প্রভেদ নেই, কেবল ইহা ভাব প্রকাশের একটা উপায়, উহা ভাব প্রকাশের আর একটা উপায় মাত্র। এই উপায় দুটির মধ্যে কবিতা আছে উঁচু শ্রেণীতে আর গান নিচু, কেননা গানে সূক্ষ্ম স্থূল সমস্ত ভাব প্রকাশ করা যায় না এখনো। ম্যাথিউ আর্নল্ডের অনুসরণে এই ছিল তার আক্ষেপ। এই আক্ষেপের বেদনা ভিতরে ভিতরে ছিল বলেই রবীন্দ্রনাথের গানের ইতিহাস হয়ে ওঠে গান আর কবিতায় ওই শ্রেণী বিলোপের ইতিহাস। কবিতার মতো গানের ভাষাতেও তিনি ধরতে চান আমাদের সূক্ষ্ম জটিল বিচিত্রতম বেদনার জগৎ, দেখতে চান তার কত দিকে কত বাণী। প্রভু তোমালাগি আখি জাগে দেখা নাই পাই পথ চাই সেও মনে ভালো লাগে প্রভু সেও মনে ভালো লাগে প্রভু তোমালাগি আখি জাগে
ধুলাতে বসিয়া দ্বারে ভিখারির হৃদয় হারে তোমারি করুণা মাগে, কৃপা নাই পাই শুধু চাই। সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু, তোমার লাগি আখি জাগে। আজি জগত মাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে, সাথী নাই পাই তোমায় চাই। সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে। চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধারা, কাদায় রে অনুরাগে, দেখা নাই পাই ব্যথা পাই। সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু, তোমার লাগি আখি জাগে। এবার আসি রক্তকরবী প্রসঙ্গে। শঙ্খ ঘোষ লিখছেন, রক্তকরবীর সমস্ত পালাটা কি সত্যি নন্দিনী বলে একটি মানবীর ছবি? অর্থাৎ এই বাক্যের ঝোঁকটা যদি সরে যায় মানবী থেকে নন্দিনী শব্দের দিকে, তাহলে তাকে কি আমরা নাটকের যোগ্য পরিচয় ভাবতে পারি? নন্দিনী অধিকার করে থাকে সমগ্র দৃশ্যপট, এবং চন্দ্রার ধরনে আমরা বলতেও পারি যে এখানে প্রায় সবাইকেই নন্দিনীতে পেয়েছে, এমনকি সর্দারদেরও। তাহলেও শেষ অবধি বেশি জরুরি হয় রাজার সমস্যা, রাজার মোচন। রাজা নাটকে যেমন রাজা কেন্দ্রীয় সত্তা হলেও আমাদের মূল আকর্ষণ সঞ্চিত থাকে সুদর্শনার জন্য, এখানেও তেমনি ধ্রুব শক্তি নন্দিনীর চেয়ে বড় হয়ে দাঁড়ান অহংরুদ্ধ রাজা। এটা অবশ্য ঠিক যে রঞ্জনের সঙ্গে তার মিলন হবে কি না এমন একটা সহজ নাটকীয় কৌতূহল নন্দিনীকে ঘিরে রাখে, অথবা মঞ্চগোচর এই চরিত্র বিচিত্র মানব সম্পর্কের মধ্যে স্পন্দিত করে তোলে তার আচরণ। সে অনেক প্রত্যক্ষ, কিন্তু নাটকটির তাৎপর্য অনেকখানি নেমে আসে যদি না আমরা লক্ষ্য করি জালের অবরোধে আমাদের অহং বা ইগোর ধরন, আস্ফালনের ভিতর থেকে বেরিয়ে এসে অবশেষে তার তুচ্ছতার উপলব্ধি। মঞ্চে রাজা যে অদৃশ্য এবং পরিণামে দৃশ্য হন, এই দুটোই সমান তাৎপর্যময় ঘটনা। এটা ঠিক অন্যান্য রাজার মতো অ্যাবস্ট্রাকশনের ধারণা মাত্র নয়, অথবা লোরকা যেমন অনেক নাটকে নেপথ্যে রাখেন তার পুরো চরিত্রকে, যেমন বের্নার্ড দ্য আলবার সংসার রচনায় সবকটি মেয়ে ঘুরে ঘুরে বলেছে পুরুষপ্রবর পেপের কাণ্ডকীর্তি,
অথচ তাকে দেখা যাচ্ছে না কোথাও। রক্তকরবীর অনুপস্থিতি তেমন কোনো সহজ নাটকীয়তাও নয়। চোখের জলের লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ, চোখের জলের লাগলো জোয়ার, হলো কানায় কানায় কানা কানি, এই পারে ওই পারে ও চাঁদ, চোখের জলের লাগলো জোয়ার। আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে, তারে হায় হাওয়ায় নিয়ে গেল, কোন চেনার ধারে ও চাঁদ, চোখের জলের লাগলো জোয়ার। পথিক সবাই পেরিয়ে গেল, ঘাটের কিনারাতে, আমি সে কোন আকুল আলোয় দিশাহারা রাতে, সেই পথ হারানোর অধীর টানে অকুলে পথ আপনি টানে
দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে ও চাঁদ চোখের জলে লাগলো সময় সময় ইতিহাস মানুষকে নিয়ে খেলা করে। কোনো কোনো আচমকা ঘটনার যোগাযোগে একান্ত ছোট মানুষকেও সে মস্ত করে দেখায়, নকল মহাপুরুষ বানিয়ে তোলে তাকে। এসব মানুষের যে অসাধারণ শক্তি আছে তা নয়, আসলে যাদের এরা চালিয়ে নিয়ে বেড়ায় তাদেরই এক অসাধারণ দুর্বলতা এর থেকে ধরা পড়ে। অনেক অভিজ্ঞতা পেরিয়ে এসে আজ এই কথাটা পুরো বুঝতে পারি। মনে হয় এ যেন আমারই কথা। এখন আর আমি সেই ভরে ওঠা ভিলো গাছের ছায়াতে বসে নেই, জানলা দিয়ে চেয়ে দেখছি ঘন সবুজ ইউ গাছের সারি, দীর্ঘ বিলিতি বাগান জুড়ে যেন শান্তির মতো দাঁড়ানো। নভেম্বর চলছে। ঠিক এই সময় গুরুদেব, এলমহার্স্ট আর আমি একসঙ্গে ছিলাম সান ইসিদ্রোতে। কিন্তু আজ ৩০ বছর পর ডেভনশায়ারে মিলেছি কবির দুই বন্ধু, কেবল তিনি নেই। আমাদের সেই নভেম্বর ছিল উষ্ণ বসন্তের মতো, আর বিলেতে এটা ঠান্ডা মেঘলা সময়, জানিয়ে দিচ্ছে শীতের আসন্ন আবির্ভাব। তাহলেও কুয়াশা মাখা এই ঝিরঝিরে বৃষ্টি ভরা হেমন্ত আমার বিশেষ করেই ভালো লাগছিল। যে বিষণ্ণ সত্যের উচ্চারণ এইমাত্র শুনলাম, তা সত্ত্বেও ভারাক্রান্ত লাগছিল না। বিষাদ ছিল সেদিন, যেদিন আমার হাতে সঞ্চিত ছিল যৌবনের সম্পদ, নিজেরই সম্পদের ভারে যখন অসাড় ছিল সেই হাত। বিষাদ ছিল যখন গীতাঞ্জলি পড়ে কান্নায় ভরে উঠেছিল চোখ। ভাষায় ঠিক বলা যায় না কেন বা কিভাবে আমার নিয়ন্তা, এছাড়া আর কী বা তাকে বলা যায়। আমার জীবনের এক নিহিত তাৎপর্যকে পূর্ণতা দেবার জন্য কত বাধা বিরোধ আর ভয়াবহ বাঁক পেরিয়ে নিয়ে চলেছেন আমাকে। অবশ্য আমি জানি যে যদিও জীবনের অভিপ্রায় বুঝে নেবার কোনো সামর্থ্য আমার নেই, তাহলেও হতাশা আর বিষণ্ণতার বাইরে এ জীবনের একটা মানে আছে। আর এই উপলব্ধির জন্য যে দুজন মানুষের কাছে আমি ঋণী, তারা দুজনেই দূর দেশের মানুষ, ভিন্ন জাতির, ভিন্ন সভ্যতার মানুষ, মহাত্মা আর গুরুদেব, গান্ধী আর রবীন্দ্রনাথ। বাংলার চিকলেট লিটারেচার যখন ভিক্তর ওকাম্পো আর রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে অসত্যাচারণে মত্ত, তখন শঙ্খ ঘোষের ওকাম্পোর রবীন্দ্রনাথ আমাদের দিক নির্ণয় করে। সেই ওকাম্পোর রবীন্দ্রনাথের একটি অংশ আমাদের আজ শেষ নির্বাচন। আমার এই স্মৃতির দলিলকে রবীন্দ্রনাথ হয়তো নাম দিতেন উপলব্ধির উচ্চারণ। একটি অশ্রুবিন্দুকে অথবা একটি হাস্যরেখাকে কবিতায় রূপ দেবার কোনো যোগ্যতা যদি আমার থাকতো, তাহলে হয়তো কবিতা হিসেবেই লিখতাম এটা, কিন্তু সে যোগ্যতা নেই আমার। চোখের জল চোখে রয়ে যায়, ঠোঁটেই মিলিয়ে যায় ঠোঁটের হাসি। অকুল কোনো সাগর বা নদী বা সমতলের একেবারে শেষ সীমায় যদি কেউ এসে দাঁড়ান, মনে হবে তিনি যেন কোনো
সীমানাহীন ভুবনের প্রান্ত ছুঁয়ে আছেন, দাঁড়িয়ে আছেন অনির্বচনীয় শাশ্বতীর তটে। শরীর বন্ধন ছাড়া আর কিছুই সেখানে আমাদের বেঁধে রাখতে পারে না। ভালোবাসাও আমাদের হৃদয়ে তেমনই এক অসীমতার সঞ্চার করে, আর চোখের চেয়ে অনেক বড় হৃদয়ের শক্তি। স্মৃতিকথায় রবীন্দ্রনাথ লিখেছিলেন যে জীবনে একটা সময় এসেছিল যখন সীমার মিথ্যা তুচ্ছতা ও অসীমের মিথ্যা শূন্যতা দূর হয়ে গেল। সীমার মধ্য দিয়ে অসীমে পৌঁছবার আনন্দ তখনই দেখা দেয় যখন এদের মধ্যবর্তী শূন্য গহ্বর ভরে ওঠে ভালোবাসায়। এই কথাই বলতে চেয়েছিলেন উইলিয়াম ব্লেক যখন তিনি লেখেন পৃথিবীর সমস্তই ঈশ্বরের বাণী। ব্লেকের রচনাবলীর ভূমিকায় ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস বুঝিয়েছেন যে সৃষ্টির যতটা আমাদের ইন্দ্রিয় গোচর তার মধ্যে আছে কেবল শয়তানের হাত। বাকিটা যে অংশটাকে ধরা যায় আত্মার বোধে সেইটাই একমাত্র সত্য। সেই সত্যেরই ঘোষণা দেখি উপনিষদে। যে মুহূর্তে বুঝতে পারি যে সীমার মিথ্যে তুচ্ছতা আর অসীমের মিথ্যে শূন্যতা একই রকম ভুল, কেবল তখনই জানা যায় যে পৃথিবীর সমস্তই ঈশ্বরের বাণী। ব্লেক বিশ্বাস করতেন যে স্বাভাবিক ঘটনাগুলি হলো প্রতীক মাত্র, সে বহন করে আনছে এক অজ্ঞাত জগতের বার্তা। একই রকম ভাবতেন নিশ্চয়ই রবীন্দ্রনাথ, কিন্তু বড় সহজ নয় এ বার্তা শুনতে পাওয়া। আমার মধ্যে একদিন যে সম্পদ লুকোনো ছিল, অথচ যার কথা কিছুই আমি জানতাম না, তাকে ফিরে পেয়েছি রবীন্দ্রনাথ আর গান্ধীর হাতে। তাদের কাছে এই আমার সবচেয়ে বড় ঋণ। যে দুয়ার রুদ্ধ থাকলে সত্যের থেকে আমরা ছিন্ন হই, এরা দুজনে মিলে আমার কাছে খুলে দিয়েছিলেন সেই দুয়ার। ব্লেক লিখছেন, যদি মার্জিত হয় ইন্দ্রিয়ের দ্বার, তবেই মানুষ সব কিছুকে দেখতে পাবে তার স্বরূপে, তার অসীমতায়। একটি শুধু ইতিহাস আছে, আত্মার ইতিহাস। তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে, গোপনে তুমি কিছু দিয়ে যাও।
তুমি কিছু নিয়ে যাও, বেদনা হতে বেদনে তুমি কিছু নিয়ে যাও, বেদনা হতে বেদনে যে মোর অশ্রু হাসিতে লীন, যে মোর অশ্রু হাসিতে লীন, যে বাণী নীরব নয়নে তুমি কিছু দিয়ে যাও, মোর প্রাণে গোপনে তুমি কিছু দিয়ে যাও। অনুষ্ঠানের শেষে দুটি কথা বলে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। অনুষ্ঠানে যিনি সূত্র কথন করেছিলেন তিনি শ্যামলী আচার্য। তার পরিচয়করণটা হয়নি প্রথমে। শ্যামলী একজন সুলেখিকা এবং আকাশবাণীর সঙ্গে যুক্ত এবং নিয়মিত সাহিত্য চর্চা করেন। আমাদের ঐকান্তিক আইসিসিআর এবং এসপিসি ক্রাফটের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটি তথ্য একটু দিয়ে রাখতে চাই যে এসপিসি ক্রাফটের যে ফেসবুক পেজটি রয়েছে তাতে আমরা গত বছর এপ্রিল মাসে শঙ্খবাবুকে নিয়ে একটি দীর্ঘ স্মৃতিচারণ অনুষ্ঠান করেছিলাম, যেখানে কবি কে সচ্চিদানন্দন একটি ভূমিকা করেছিলেন এবং তারপর অনেক মানুষ, অনেক শিল্পীরা এগিয়ে এসে কবিতা পড়েছেন, গান করেছেন, প্রভুতারও গান রয়েছে। আপনারা যদি কখনো চান সেই স্মৃতিচারণ এবং অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজে রয়েছে, যারা ইচ্ছুক হবেন তারা অবশ্যই দেখতে পারেন সেই অনুষ্ঠান। আর আমি প্রত্যেকের পক্ষ থেকে আমাদের দলের যারা যারা স্টেজে ছিলেন, আমি কবির দুই কন্যার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা এবং দুই জামাতার প্রতিও আমাদের কৃতজ্ঞতা যে তারা সময় দিয়েছেন। আর আপনাদের সকলকে শুভরাত্রি জানাই। সকলে খুব ভালো থাকবেন।